Hello everyone, good morning. Jai Sri Ram, Jai Bajrang Bali from Tawang Tourist Lodge. তো আজকে দেখতে পাচ্ছ আজকে কিন্তু ওয়েদারটা বেশ পরিষ্কার। এতদিন ধরে কন্টিনিউ মেঘলা ছিল, কিন্তু আজকে কিন্তু ওয়েদার বেশ সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা আমার জন্য একটা গুড সাইন। তো এই মুহূর্তে আমরা তাওয়াং হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। তো তাওয়াং হোমস্টে থেকে বেরিয়ে আমরা দেখা যাক কতটা এগোতে পারি, আর মাঝখানে সব ভিউ পয়েন্ট পড়ে, যেসব সিনারি পড়ে সেগুলো তোমাকে দেখাতে দেখাতে যাবো আমরা। তো চলো, এখানে আর বেশি টাইম ওয়েস্ট করছি না, একেবারে তোমার সঙ্গে মোটর ব্লগিং সেরে পেয়ে দেখা হচ্ছে। তো ঘড়িতে সময় এখন 8:35, আর পরিষ্কার ওয়েদার দেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ পাহাড়ে ওয়েদার কোনো গ্যারান্টি থাকে না। আর পাহাড়ে কিন্তু আপনি সবসময় মাথায় রাখবে যে সকালে যত ওয়েদার ভালো হোক না কেন, 10টা-11 পর কিন্তু ওয়েদার খারাপ হতে থাকবেই। পাহাড়ে একটু হলে ডিটোরেট করবে। তো যে কারণে সবসময় চেষ্টা করবে পাহাড়ে সকাল সকাল বেরিয়ে পাহাড়ি রাস্তাগুলো ক্রস করার, বিশেষ করে হাই অল্টিটিউড। আর তাওয়াং ইটসেলফ হাই অল্টিটিউড, এটা 10,000 ফুট অল্টিটিউড আছে এখানকার। তো সেই কারণে আমরা অ্যাটলিস্ট তাওয়াং ছেড়ে দিয়েছি, যতটা নিচে নামা যায়। নিচে নামলে ওয়েদারটা খারাপের ব্যাপারটা অনেকটা কমে যায়। তো আজকে ওয়েদার ক্লিয়ার হওয়ার পরে কিন্তু দারুণ এখান থেকে তাওয়াংয়ের ভিউ দেখা যাচ্ছে। মানে কি বলবো, আমাদের ভাগ্যটা এত খারাপ, আমরা যতদিন এখানে ছিলাম ততদিন মেঘলা। যেদিন আমরা তাওয়াং ছাড়ছি সেদিনই ওয়েদার পরিষ্কার। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাও ভালো। ওয়েদার পরিষ্কার থাকতে থাকতেই পাহাড় ছাড়তে চাইছি। আজকের কিন্তু ভিউটা দারুণ লাগছে। মানে যে কদিন আমরা এখানে এসেছি তার মধ্যে অনেক দিন পরে কিন্তু আমরা এত সুন্দর ভিউ পাচ্ছি। আজকে পুরো পরিষ্কার ঝলমলের রোদ, আর ওখানে দেখো কী সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। ওদিকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর পাহাড়ের ওপরে মেঘ রয়েছে। এখান থেকে দেখো রোদ পড়ছে আর পুরো গ্রিনারি, কি ঝলমলে লাগছে এই জায়গাটায়। দূরে পাহাড়ের রেঞ্জ এত সুন্দর লাগছে না, এই ওয়েদারে তো ঘোরার আসল মজা। সকাল সকাল আমাদের রাস্তার পথেই বাঁদিকে দেখা গেল ছোট্ট একটা ওয়াটারফলস। আর অরুণাচল প্রদেশ কিন্তু হলো ওয়াটারফলসের রাজ্য। তো এখানে অগুন্তি ওয়াটারফলস। আর আজকে সকালে ভিউটা সত্যি এত সুন্দর লাগছে না। বানর, পুরো বানরের ফ্যামিলি এখানে, বেশ বড় সড়ো একটা বানর। আর বাঁদিকে পুরো জঙ্গল। তো এখান থেকে দেখা যায় জাং আর 9 কিলোমিটার, আর দিরাং 113 কিলোমিটার। আর সামনে আসছে খুব সুন্দর একটা ব্রিজ। আর এই জায়গা থেকে কিন্তু আমার যেদিন আমি তাওয়াং যাচ্ছিলাম, তো এই জায়গাতে কিন্তু আমার বাইক খারাপ হয়েছিল, আমার বাইকের বিয়ারিং ভেঙে গেছিলো। তো এখান থেকে আবার ব্যাক করে আমাকে কোনো মতো কষ্ট করে চালিয়ে আমি দিরাং অবধি নিয়ে গেছিলাম, আর তাওয়াং অবধি নিয়ে গেছিলাম। আর এই জায়গার ভিউটা একবার দেখো, দুর্ধর্ষ একটা ভিউ। এই হলো ব্রিজ, আর তার পাশ দিয়ে এরকম নদী, পুরো খরস্রোতা নদী, এত সুন্দর লাগছে না। তার সাথে আজকে রোদ পড়ছে, পুরো রোদ ঝলমলে একটা ওয়েদার, চারপাশে পুরো সবুজ, পিছনে পাহাড়। সত্যি আজকে মনে হচ্ছে আবার নতুন করে হাঁটতে স্টার্ট করি, এত সুন্দর ওয়েদার দেখে। তো যাই হোক, আমরা বেরিয়ে যাই, বেশি টাইম ওয়েস্ট করবো না। অরুণাচল প্রদেশে আসলে তোমরা যদি জাং ওয়াটারফলস যেতে চাও, তো সেক্ষেত্রে আমি বলবো এই রাস্তা দিয়ে দেখো, এই কার্ভের এই রোডটা গেছে বাদিক দিয়ে, এটাই হলো জাং ওয়াটারফলসের রাস্তা। ওই দেখো ওখানে জাং ওয়াটারফলস লেখা আছে। তো তোমরা অবশ্যই কিন্তু ওটাকে ভিজিট করো। আমার যেহেতু এই ট্রিপে বেশ কিছু টাইম ওয়েস্ট হয়েছে, প্লাস হাতে টাইমও শর্টস, যে কারণে আমি এই ট্রিপে তোমাকে জাং ওয়াটারফলস দেখাতে পারিনি। ওই মোড় থেকে জাস্ট 300-400 মিটার গেলেই কিন্তু জাং ওয়াটারফলস। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমি এই পেট্রোল পাম্পে কিন্তু আমার বাইক রেখেছিলাম, আমার যখন বাইক খারাপ হয়ে গেছিলো। তো পরে আমি এখান থেকে এসে আমার গাড়ি ঠিক করে তারপর নিয়ে গেছিলাম। তো এই পেট্রোল পাম্পের লোকগুলো কিন্তু খুবই ভালো, আমাকে হেল্প করেছিল এবং
গাড়িও রাখতে আমাকে অ্যালাউ করেছিল এদের এখানে। এখান দিয়ে কি সুন্দর একটা ভিউ আসছে, পুরো নিচের গ্রামটা দেখা যাচ্ছে। আর পুরো আজকে নীল আকাশ, পরিষ্কার আকাশ। আজকে 3-4 দিন পরে আমরা পরিষ্কার আকাশ পেলাম। এতদিন কোথায় ছিল, যতদিন আমরা রাইডে ছিলাম ততদিনই আকাশ খারাপ, ওয়েদার খারাপ। যে আমরা বেরোচ্ছি অমনি আকাশ পরিষ্কার হয়ে গেল। ওই দেখো দূরের পাহাড়টা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, পাহাড়ের চূড়ায় কিন্তু পুরো বরফ জমে আছে। আর এই জায়গা থেকে সেলা টানেল দেখাচ্ছে 29 কিলোমিটার। আমরা যখন এসেছিলাম সেলা টপ হয়ে এসেছিলাম, কিন্তু এখন আমরা যাবো সেলা টানেল হয়ে। আর ওইখানটায় পুরো সাদা ধপধপ করছে বরফ ওখানটায়। এদিককার পাহাড়গুলো দেখো, পাহাড়ের মাথায় পুরো পেঁজা তুলোর মতো মেঘ জমে আছে। কি সুন্দর ভিউটাই না আসছে এখান থেকে, পুরো পরিষ্কার আকাশ আর পাহাড়ের মাথাগুলোতে শুধু মেঘ জমে আছে। তো আমরা চলে আসলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, আর তার ঠিক উল্টো দিকে ক্যান্টিনে, এখানে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। বাই দ্য ওয়ে তোমায় জানিয়ে রাখি, যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের অল্টিটিউড কিন্তু হলো 10,960 ফিট, মানে এটাও কিন্তু অনেকটা হাই অল্টিটিউডের মধ্যেই রয়েছে। আর আমরা যাচ্ছি এই মুহূর্তে ক্যান্টিনে, দেখি কি খাবার পাওয়া যায় এখানে। এই আর্মি ক্যান্টিন থেকে আমরা নিলাম দুটো ভ্যানিলা কেক। ভ্যানিলা কেক নিল 30 টাকা পার পিস, আর পাশে চা হলো ফ্রি। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আর্মি ক্যান্টিন থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট করে প্লাস সুস্মিতার জন্য একটু টুকটাক মার্কেটিং করলাম। ওই জন্য টি শার্ট নিলাম। গতকাল তো যাই শপিং করলাম সবই আমার জন্যই করেছি, ওই জন্য কিছু করা হয়নি। তো ওর জন্য একটা সোলজার লেখা টি শার্ট নিলাম, খুবই সুন্দর একটা টি শার্ট নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটার ফলস, আর সামনে দেখা যাচ্ছে সেলা টানেল, এখান থেকে 14 কিলোমিটার। তো আমরা কিন্তু সেলা টানেল হয়েই যাব। আর এইখান থেকে কিন্তু ভিউটা দুর্ধর্ষ লাগছে, পুরো রাস্তাটা এরকম এঁকে বেঁকে গেছে ওই, আর পুরো পাহাড় মাঝখান দিয়ে গেছে। খুবই সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, পুরো চকচক করছে। বয়ে যাচ্ছে আরও একটা ওয়াটারফল, আর সামনের এই ভিউটা একবার দেখো, পুরো দুধের মতো সাদা নদী যাচ্ছে, আর বোল্ডারের মাঝখান দিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে না এই জায়গাটা, দেখো কি সুন্দর করে নদী এখান থেকে বয়ে যাচ্ছে, আর এখান থেকে পুরো স্প্রেড হয়ে যাচ্ছে, একদম এ ক্লাস একটা ভিউ। এই সামনে থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। তোমরা যদি সেলা পাস হয়ে যেতে চাও তাহলে যেতে হবে তোমাদের সোজা, আর যদি সেলা টানেল হয়ে যেতে চাও তাহলে যেতে হবে ডান দিকে। তো আমরা সেলা পাস হয়ে যাবো না, আমরা যাবো সেলা টানেল হয়ে। তো যে কারণে আমরা ঢুকে যাচ্ছি এই ডান দিকে। তো আমরা সেলা টানেলের মুখে এসে একটু টুকটাক ফটোগ্রাফি করলাম। তো ফটোগ্রাফি করে এবার আমরা ঢুকতে যাচ্ছি, এন্টার করতে যাচ্ছি সেলা টানেল। আর টানেলে ঢোকার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ফিল হচ্ছে, বেশ ঠান্ডা ফিল আছে। বাবা, পাহাড় কেটে পাহাড়ের মধ্যে এরকম টানেল, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। হঠাৎ করেই টানেলের ভেতরটা কেমন অন্ধকার হয়ে গিয়েছিল। তা আমি তো মানে গাড়ির লাইট জ্বালানোর জন্য বলে হঠাৎ করে প্রবলেমে পড়ে গেছিলাম। আর ভেতরে গাড়ির সাউন্ড পুরো ঘুম করছে, আর প্রচণ্ড ঠান্ডা, ভেতরটা পুরো অন্ধকার। আমরা সেলা টানেলের জাস্ট একটা পার্টের এন্ডে এসেছি, আর সেলা টানেল পার করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। পুরো চারিদিকে পুরো মেঘে ভরে গেছে। কতটা ওয়েদার পার্থক্য জাস্ট এই 1.5 কিলোমিটারের মধ্যে। এর আগে ছিল পুরো রোদ ঝকঝকে ওয়েদার, আর পার করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো মেঘ, ভিজিবিলিটি একদম কম, তার সাথে আবার হালকা রোদও আছে। ঢুকতে চলেছে আমরা সেলা টানেলের সেকেন্ড পার্টে। এই হলো সেলা টানেলের সেকেন্ড পার্ট। ঢোকার সঙ্গে সঙ্গেই পুরো গম করে ভেতরটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি সেলা টানেলের সেকেন্ড পার্ট থেকে। আর এখানেও কিন্তু সেম পুরো মেঘলা আকাশ। যেটা আমি তোমাকে বলেছিলাম, পাহাড়ে কিন্তু 10টার পর থেকে ওয়েদার ধীরে ধীরে খারাপ হতে থাকে, যে কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম।
তো এখানে এসেও তাই দেখছি একটু আগে কি পরিষ্কার আকাশ ছিল, এখানে কিন্তু আবার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ হয়ে গেল। আরে এখানে তো স্নোফলও হয়েছে, সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। ওই দেখো কোনো সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। এই যে আমার বাঁদিকে বরফ জমে আছে, এই যে বরফ জমে আছে। ভিজিবিলিটি একদম জিরো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে। যেহেতু আমরা সেলা পাসের কাছাকাছি দিয়ে যাচ্ছি, তো সেই কারণে এখানে কিন্তু অল্টিটিউড অনেকটাই হাই। এখানে তোমরা কোথাও কোনো গাছ দেখতে পাবে না। সবথেকে বড় কথা, এই মুহূর্তে মেঘে পুরো ভিজিবিলিটি একদম জিরো করে দিয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এই মুহূর্তে। এই জায়গাগুলো কিন্তু রক ফলিং জোন, তো জায়গায় জায়গায় বোর্ড দেওয়া আছে রক ফলিং জোনের। তো এই জায়গাগুলোতে যখন রাইড করবে, সাবধানে একটু খেয়াল রেখে রাইড করবে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে বমডিলা 104 আর দিরাং 61। তো আমরা আমাদের নেক্সট হল্ট কিন্তু দিরাঙেই দেব। কি মেঘ এখানে, মেঘের জন্য আমি জাস্ট আমার 10 ফুট আগে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে ভাই সাহেব, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামনে কি আসছে, রাস্তার কোন দিকে টার্ন নিচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, এত মেঘ। ওই দেখো সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, এতক্ষণ পরে চোখে পড়লো। তো আমরা চলে আসলাম বৈশাখীতে। এই হলো বৈশাখী সেলা ওয়ারিয়ার্স। এখানে সেলা ওয়ারিয়ার্সের জন্য একটা স্মৃতিসৌধ। তো আমরা বৈশাখী ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা এখানে দাঁড়াচ্ছি না। তোমারকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে গতকাল আমরা গিয়েছিলাম বুমলা পাস। তো বুমলা পাসে ওখানে আমার কিন্তু আর্মিরা বলেছিল ফোন এয়ারপ্লেন মুড করে রাখতে। তো আমার ফোন নেটওয়ার্ক ছিল না, তো আমি ভাবলাম এয়ারপ্লেন মোড করা না করা প্রায় সমান, তো আমি আর এয়ারপ্লেন মোড করিনি। তো আমি কালকে বুমলা পাস যাওয়ার পর থেকে আমার কাছে কিন্তু কন্টিনিউ প্রতি ঘন্টায় ঘন্টায় ফ্রড কল আসছে। তো আমি যদি এর মধ্যে একটা কলেজ আমি রিসিভ করি, আমার কিন্তু ফোন পুরো হ্যাক হয়ে যাবে। আর্মিরা কিন্তু আমাকে এটা অলরেডি আগে থেকে অ্যালার্ট করে দিয়েছিল। তো আমি কিন্তু অলরেডি সেটা ভুগছি। আমার কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু ফ্রড কল আসছে, যেটা চাইনিজরা যে কলগুলো পাঠায় আমাদের ফোনগুলোকে হ্যাক করার জন্য। তো তোমরা যদি বুমলা পাস যাও, আমি বলবো যে অবশ্যই ফোনটা কিন্তু সুইচ অফ বা এয়ারপ্লেন মোড করে রাখবে। সে বুমলা পাস বা লুংরুলা পাস, মানে যেই পাসগুলো তোমার চায়নার সাথে বর্ডার শেয়ার করছে, সেই পাসগুলোতে যখনই যাবে তখনই কিন্তু ফোন এয়ারপ্লেন মোড করে রাখবে। আমার কাছে কিন্তু কন্টিনিউ ফ্রড কল আসছে, একটা কলে যদি আমি ভুল করেও রিসিভ করে ফেলি, আমার কিন্তু পুরো ফোন হ্যাক হয়ে যাবে। যে আমরা সেলা এরিয়া ছাড়িয়ে আসলাম আর আমাদের অল্টিটিউড অনেকটা কমলো, তো তখনই কিন্তু আমাদের মোটামুটি আকাশ আবার ক্লিয়ার হয়ে গেছে। আর বাদদিকে কিন্তু খুব সুন্দর পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে। এই জায়গায় এসে দেখছি সব কিন্তু গাড়ি জ্যাম, সব গাড়ি কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি জানি না রোড ব্লক কিনা, কারণ যাওয়ার দিনেও কিন্তু এই জায়গাতে আমরা রোড ব্লক পেয়েছিলাম। তো যাই দেখি, সামনে এগিয়ে গিয়ে দেখি কী সিচুয়েশান। এই জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, যে কারণে রোড ব্লক। ও রোড ব্লক হয়ে আছে, ওই যে ওখানে কাজ চলছে। তো প্রায় 20 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের রাস্তা ছাড়লো। আর দেখতে পাচ্ছ এখানে এই যে ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে কিন্তু মাটি পরিষ্কার করে করে রাস্তা ক্লিয়ার করা হচ্ছিল, আর মাঝখানে অল্প কাদাও রয়েছে। তো এই জায়গায় কিন্তু বেশ কিছুদিন ধরে রিপেয়ার চলছে এই জায়গাটা। আমরা যেদিন এসছিলাম, মানে প্রায় 5-6 দিন আগে, তো তবে থেকেই কিন্তু এখানে কাজ চলছিল। সেদিনও দেখলাম এদিকে রাস্তা ব্লক ছিল, আজকেও দেখছি রাস্তা ব্লক এখানে। তো যাই হোক, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হলো না, ওই মোটামুটি 20 মিনিট ওয়েট করতে হলো আমাদের রাস্তা ব্লক ছাড়ানোর জন্য। দিরাঙে ঢোকার ঠিক 7 কিলোমিটার আগে এই একটা গ্যারেজ আমি পেলাম। তো সেখানে আমি আমার এই ফগলাইটগুলো টাইট করে নিলাম আর একটু চেনে তেল দিয়ে নিলাম, কারণ চেনটাও ড্রাই হয়ে গিয়েছিলো। এইখানে একটা মাইলস্টোন দেখা যাচ্ছে, বমডিলা 46 কিলোমিটার। আর আমরা রয়েছে এই মুহূর্তে দিরাঙের খুব কাছাকাছি। এইখান থেকে দিরাং মোটামুটি অ্যাপ্রক্স ওই 5 কিলোমিটার। তো ঘুরতে সময় 1:20 আর আমরা চলে আসলাম দিরাং মার্কেটে। আমরা এই মুহূর্তে বমডিলা পাস থেকে রয়েছি জাস্ট 8 কিলোমিটার আগে। আর হঠাৎ করে কিন্তু আবার ওয়েদার খারাপ হওয়া শুরু করলো, প্রচণ্ড মেঘ ঢুকে গেছে। তো আমাদের সঙ্গে জাস্ট হয়ে গেল ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি এখানে আমারই দোষ, আমি ওভারটেক করতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে থেকে সামনে একটা গাড়ি চলে এসছে। তো যেহেতু সেখানে অনেকটা চড়াই ছিল, তো সে অবস্থায় গাড়ি ব্রেক মারতে গিয়ে গাড়ি হয়ে গেছে ডিসব্যালেন্স, আর গাড়ির সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তো ঘুরতে সময় এখন দুপুর 2:26 আর আমরা চলে এসেছি বমডিলা পাসে।
আর তোমাকে বলেছি পাস মানেই হলো ওয়েদার খারাপ। তোমরা দেখতেই পাচ্ছিলে এতক্ষণ ধরে যে পুরো মেঘ। তো যে কোনো পাসে কিন্তু ওয়েদার খারাপ হবেই, এটা একদম স্বাভাবিক। তাও ভালো যে বমডিলা অনেকটা লো অল্টিটিউড পাস, কিন্তু আবারও মেঘ ঢুকে পড়লো আর ঠান্ডাও বেশ লাগছে। অল্টিটিউড অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও এত মেঘ কেন বুঝতে পারছি না। তো আমরা পড়লাম আবারও একটা ল্যান্ডস্লাইডের মুখে। দেখতে পাচ্ছ মনে হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে ল্যান্ডস্লাইডটা হলো। পুরো মাটি ঝরে আছে এখানে। তো সব জেসিবি চলে এসছে ল্যান্ডস্লাইড ক্লিয়ার করার জন্য। যাই হোক, আমাদের আটকে থাকতে হলো না, অ্যাটলিস্ট রাস্তাটা পুরোটা ব্লক ছিল না। এই মোড় থেকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে বাঁ দিকে। রাস্তার মাঝখানে এই একটা আমরা রেস্টুরেন্ট পেলাম, সোনাম ড্রেমা রেস্টুরেন্ট। তো আমরা অর্ডার করলাম 2 প্লেট ফ্রাইড রাইস, আর তার সাথে দিল এখানে স্যুপ, স্যালাড আর পাঁপড়। তো এখান থেকে 3:30-এর সময় লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে চললাম। তো এইখান থেকে উদলগুড়ি দেখাচ্ছে 136 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে সময় লাগবে 3.5 ঘন্টা। মানে যদি টানা চালাই তাহলে 7টা বাজবে। 7টার জায়গায় আমি 8টায় ধরলাম। বমডিলা থেকে জাস্ট 5 কি 6 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম, যেটা শুনলাম এই পেট্রোল পাম্পটা জাস্ট 10 দিন আগেই নতুন খুলেছে। এই মোড় থেকে আমাদের নিতে হবে ডান দিকে, ব্রিজ ক্রস করে আমরা ওদিকে সোজা বেরিয়ে যাবো। তো ব্রিজ ক্রস করে জাস্ট 2 কিলোমিটার আসতেই আমরা পৌঁছে গেলাম রূপাতে। রূপা একটা বেশ বড় একটা গ্রাম বা শহর যাই বলো। এখানে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে, আর বেশ কিছু সুন্দর সুন্দর মনেস্ট্রি ছোটোখাটো রয়েছে, বেশ কিছু রেস্টুরেন্ট। রূপার এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এই জাস্ট ব্রিজের পাশ থেকে আমি তোমার দেখাচ্ছি, এখান দিয়ে বয়ে গেছে নদী, আর নদীর পাশে যে ভ্যালিটা, বেশ সুন্দর একটা ভ্যালি এখানে। এই জায়গাগুলোর লোকেশনটা একবার তোমরা দেখো। এরকম সামনে পাহাড় বসে কাটা হয়েছে, আর দুপাশে কিন্তু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আমি তোমাকে বুঝে বলতে পারছি না এই পার্টিকুলার এই লোকেশনটা এত সুন্দর লাগছে। ঠিক এই জায়গাটাকে দেখে না কেমন যেন মনে হচ্ছে আউট অফ ইন্ডিয়া একটা কোথাও, মানে সুইজারল্যান্ড টাইপের কোনো একটা জায়গা। ঘুরতে সময় এখন 4:18, আর আমরা চলে আসলাম এর মধ্যে শেরগাঁওতে। আর লাস্ট যেখানে আমরা লাঞ্চ করেছি সেখান থেকে শেরগাঁওয়ের রাস্তা এত সুন্দর, এত কার্ভি। আমি তো কন্টিনিউয়াস শুধু কার্ভ ফিল করেছিলাম, একবার এই একবার এই একবার এই একবার ওই, ওফ সে অসাধারণ। আর ওই রাস্তার দুপাশের ভিউটাও কিন্তু দুর্ধর্ষ। শেরগাঁওয়ের ভিউও কিন্তু খুব সুন্দর। এইখানটা একটা প্লেন দেখা যাচ্ছে, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়। আমরা এই মুহূর্তে আছি তেনজিং গাঁওতে। তো তেনজিং গাঁওয়ের উপর ছোট্ট একটা হাইওয়ে ধাবা টাইপের দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম চা বা কফি যেটা খাওয়ার জন্য। তো ঘুরতে সময় এখন 5:20, আর আমরা এই ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে উদলগুড়ি থাকবো না। উদলগুড়ি না থেকে তার ঠিক 20 কিলোমিটার আগে ভৈরবকুণ্ডে থাকবো আমরা। আর এই মুহূর্তে হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো এই জায়গা থেকে ভৈরবকুণ্ডের ডিস্টেন্স হলো মোটামুটি 70 কিলোমিটার। তো যতই সন্ধে হচ্ছে তত কিন্তু আবার মেঘ বাড়ছে, বেশ ঘন মেঘ ঢুকছে আবার। কি বিভৎস মেঘ জমেছে তোমরা একবার দেখো। আমি আমার সব দুটো লাইটই জ্বালিয়ে দিলাম, তারপর তোমরা বুঝতে পারবে ভিজিবিলিটির কী অবস্থা। খুবই লো ভিজিবিলিটি, ঠিকঠাক দেখা যাচ্ছে না। ঠিক আছে, যাই হোক, আমাদের সাথে আমরা মোটামুটি আর হয়তো 60 কিলোমিটার আমাদের মোটামুটি আর পাহাড়ে চড়তে হবে। তো আর মোটামুটি 60 কিলোমিটার পরে কিন্তু পাহাড় শেষ হয়ে যাচ্ছে। আরে বাস গাইস, এটা কি? আমি তো রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ধোঁয়া, এত মেঘ। আমি মানে আমার থেকে জাস্ট যেখানে লাইটটা পড়ছে সেটাও আমি প্রপারলি দেখতে পাচ্ছি না। এ কি মেঘ এটা? কোনো টার্নিংগুলো দেখা যাচ্ছে না, একদম সামনাসামনি এসে তারপর টার্নিং বোঝা যাচ্ছে, তার আগে কিন্তু কোনো টার্নিং বোঝা যাচ্ছে না।
আর আপার জায়গা তো একদম শেষ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা হঠাৎ করে মেঘ পরিষ্কার হয়ে গেল, আর এখন এইদিকে দেখো কি সুন্দর চাঁদের আলো উঠেছে, পুরো পূর্ণিমা। আর আজকে হলো কোজাগরি লক্ষ্মী পূজা, তো আজকে লক্ষ্মী পূর্ণিমার চাঁদ উঠেছে, যে কারণে পুরো রাস্তা আলো হয়ে গেছে চাঁদের আলোতে। ওই আবার মেঘে ঢেকে গেছে চাঁদের আলো। বন্ধুরা তোমাদেরকে আমি হয়তো গোপ্রোতে দেখাতে পারছি না, কিন্তু আজকে পূর্ণিমার আলোতে পাহাড়ের যে এত সুন্দর ভিউ আসছে, এত সুন্দর অপরূপ দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। যদিও মেঘলা বলে সবসময় এই দৃশ্যটা পাচ্ছি না, মাঝে মাঝে আবার যখনই মেঘ কেটে যাচ্ছে পুরো পাহাড় এরিয়া কিন্তু পুরো আলোকিত হয়ে যাচ্ছে। তো গোপ্রোতে এটা আসবে না আমি জানি, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে। বন্ধুরা আমরা চলে আসলাম অরুণাচল প্রদেশের চেক পোস্টে। এই যেতে বলছে তো আমরা চলে আসলাম অরুণাচল প্রদেশের চেক পোস্টে। আর এরপরেই কিন্তু আসাম শুরু। এরপরে বলতে মানে এখানেই এন্ট্রির সময় আইএলপি চেক হয়, তো এক্সিটের সময় আর আইএলপি চেক করলো না। তো এখান থেকে জাস্ট 500 মিটার কি 1 কিলোমিটার পরেই কিন্তু অরুণাচল প্রদেশ এন্ড আর আসাম শুরু। তো আমরা আজকে একদিনে তাওয়াং থেকে কিন্তু অরুণাচল প্রদেশ ক্রস করে আসামে ঢুকছি। আর আমাদের টোটাল জার্নি আজকের দিনে 335 কিলোমিটার। তো পাহাড়ের মধ্যে 335 কিলোমিটার জার্নি, এটা কিন্তু হিউজ। নর্মাল সমতল 335 কিলোমিটার তাও ঠিক আছে, কিন্তু পাহাড়ে 335 কিলোমিটার জার্নি ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেটা আজকে আমরা কভার করলাম, যেটা আমরা যাওয়ার সময়তে আমরা দুদিনে কভার করেছিলাম যে রুটটা, সেটা আজকে আমরা একদিনে কভার করলাম। মানে আমরা দুদিনের রাস্তা একদিনে কভার করলাম। তাতে কি হচ্ছে, আমাদের একটা দিন কিন্তু টাইম সেভ হয়ে গেছে। তো এই ব্রিজটা ক্রস করার পর আমরা কিন্তু এখন অফিসিয়ালি অ্যান্ড ফাইনালি আমরা আসামে এন্টার করে গেছি। তো এই মুহূর্তে আমরা রয়েছি আসামে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এটা হলো ভৈরবকুণ্ডে আমাদের হোমস্টে, যেটা তিয়াশা বুক করলো। তো আমরা চলে আসলাম এই মুহূর্তে ভৈরবকুণ্ডের একটা হোমস্টেতে। আর এই হোমস্টের জাস্ট তোমার রুমটা দেখে, রুমটা হলো এরকম। এখানে একটা ডবল বেডরুম আছে, আর এখানে কিচেন সেট আপও আছে। আর এই হল এদিকে একটা মিরর আছে, এদিকে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই আমি দেখলাম। আর এই রুম থেকে কিন্তু জাস্ট এই রুম থেকে বেরিয়ে বারান্দা যেটা ব্যালকনি আছে, সেখানে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায়। এখন অন্ধকার বলে তোমাকে দেখাতে পারছি না, কিন্তু পাহাড়ের খুব সুন্দর রেঞ্জ দেখা যায়। তো যাই হোক, সেটা তোমাকে কাল সকালে দেখাবো। আর এই রুমের ফোন নাম্বারটা আমি তোমাকে নিচে দিয়ে দিচ্ছি। তো এই রুমের রেন্টের ব্যাপারে তোমাকে বলি। এই রুমের রেন্ট হলো 1300 টাকা করে। বাট আমরা যেহেতু দুটো রুম নিয়েছি আর দিদির সাথে বার্গেন করলাম, তো বার্গেন করার পর রুম আমাদেরকে 1200 টাকা করে দিয়েছে। এখানে 3 রকমের রুম আছে। একটা হলো একদম গ্রাউন্ড ফ্লোর রুম, সেগুলো হলো নর্মাল রেট 1200 টাকা। আর এটা হলো ফার্স্ট ফ্লোরের রুম, ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা দেখা যায়। তো ফার্স্ট ফ্লোরে 2 রকমের রুম আছে। একটা মানে সেম রুম, একটা রুম হলো 1500 টাকা করে, আর একটা রুম হলো 1300 টাকা করে। দুটো রুমের মধ্যে পার্থক্য হচ্ছে 1500 টাকা যে রুমটা, সেখানে গিজার আছে, আর এই 1300 টাকার রুমটা এখানে গিজার নেই। এই হলো ডিফারেন্স। এছাড়া কিন্তু সবই সেম। আর আরেকটা, হ্যাঁ, 1500 টাকার রুম থেকে কিন্তু ডাইরেক্টলি তোমরা রুম থেকে পাহাড়ের ভিউ দেখতে পাবে। আর যেটা এই 1300 টাকার রুম যেটা, সেটা থেকে তোমরা পাহাড়ের রাইট সাইডের ভিউ দেখতে পাবে, মানে ইস্ট সাইডের ভিউ দেখতে পাবে, যেখানে তোমার পাহাড়টা দেখা যাবে না। মানে 1500 টাকার রুম থেকে নর্থ সাইডের ভিউটা দেখা যায়, যেখানে নর্থের দিকে পাহাড় আছে। আর 1300 টাকার রুম থেকে ইস্টের ভিউটা আছে, তো সেখানে পাহাড় দেখা যাবে না, পাহাড় তো অ্যাঙ্গেল করে দেখা যাবে। এই হলো পার্থক্য। তো আমরা 1300 টাকার রুমটাই আমরা বার্গেন করে 1200 টাকা করে নিয়েছি। আর এরপরে আসছে খাবার খরচ। এবার এখানে আশেপাশে যেহেতু কোনো রেস্টুরেন্ট নেই, তো এখানেই তোমার খেতে হবে। তো এখানে যদি তোমরা ভেজ থালি নাও, সেক্ষেত্রে পড়বে রেট 1500 টাকা করে। যদি চিকেন থালি নাও, সেক্ষেত্রে 250 টাকা করে। আর ফিশ থালি নিলেও 250 টাকা করে। এই হলো টোটাল ফিস স্ট্রাকচার বা কস্ট স্ট্রাকচার। ঘুরতে সময় এখন রাত 9:30, আর আমরা চলে এসেছি আমাদের হোমস্টের কিচেন এরিয়াতে। সব থেকে বড়ো কথা, আমি তো তোমাদের এই হোমস্টের নাম বলতেই ভুলে গেছি। হোমস্টের নাম হলো শিল হোমস্টে। তো আমরা এখন করছি আমার ডিনার। তো আমার ডিনার রয়েছে রাইস, ডাল, চিকেন,
আর পাঁপড়, আর এখানে একটা কি বোধহয় আলু বাঁধাকপির বোধহয় কিছু একটা আইটেম আছে। তো ডিনার কমপ্লিট করে এই মুহূর্তে আমি বসেছি আমাদের রুমের ব্যালকনিতে। তো এই জায়গা থেকে বসে কিন্তু সামনে পুরো পাহাড়ের ভিউ দেখা যায়। তো এই মুহূর্তে যখন রাত হয়ে গেছে তোমরা দেখতে পারবে না, আর গোপ্রো তো আসবে না। ওই দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওই কিন্তু পাহাড়ের লাইট, ওগুলো আমার সময় ছোটো ছোটো লাইট দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে কিন্তু বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো আমি এখন এখানে বসে কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করি, তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। শরীরটাও টায়ার্ড, যেহেতু আজকে অনেকক্ষণ রাইড হয়েছে। আজকে আমরা 2 দিনের রাইড 1 দিনে করছি। যেখানে আমরা যাওয়ার সময় তাওয়াং যেতে আমরা 2 দিন নিয়েছিলাম, সেখানে আজকে তাওয়াং থেকে আমরা 1 দিনে ফিরলাম। তো আজকে যেহেতু ওয়েদারটাও খুব ভালো ছিল, যে কারণে রাইডটাও বেশ ভালো ছিল, কোনো কষ্ট হয়নি। আর রাস্তা তো অসাধারণ ছিল, সেটা তোমার ভিডিওতে দেখলে। মানে এরকম রাস্তা পেলে মানে কিলোমিটারের পর কিলোমিটার না কোনো মালুম পড়ে না। তো যাই হোক, ভিডিওটা আমি আর এখান থেকে বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা তারা জলদি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের এপিসোডে। তো এখন গুড নাইট, গুড বাই।